আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাইকে আইসিটি তৃতীয় নম্বর অধ্যায়ের দ্বিতীয় অংশে স্বাগতম। আমরা চেয়েছিলাম একটা ক্লাসের মধ্যে সম্পূর্ণ অধ্যায়টা ইনক্লুড করার জন্য, কিন্তু বৈদ্যুতিক প্রবলেমের কারণে আমরা গতদিনে যে ক্লাসটা করছি অর্ধেক অংশ ক্লাস করার পরে মানে প্রবলেম সৃষ্টি হওয়ার কারণে আমরা সেই ক্লাসটা সেখানেই সমাপ্তি করে তারপর থেকে আমরা অধ্যায়ের আংশিক যেটা বাকি ছিল সেটা আমরা করতেছি। সো এটা এখন আমাদের কাছে দ্বিতীয় অংশ। আমরা দ্বিতীয় অংশের প্রথমেই আমরা যেটা দেখতে পারতেছি, মানে প্রথম অংশ যেখানে শেষ করছি তারপরেই যে অংশটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এটা হলো খ নাম্বারের জন্য, খ নাম্বার কোশ্চিন করবে, মানে খ নম্বর কোশ্চেনের জন্য যেইগুলো আসবে সেগুলো এইগুলো আমরা যদি ভালোভাবে আয়ত্ত করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে বুঝতে। আর দেন এটা মানে এমনভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবা যে আসলে তোমাদের জন্য এখানে কি লুকিয়ে রাখা হয়েছে। আচ্ছা, এখন সেটা প্রকাশ করা হচ্ছে তোমাদের সামনে। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, খেয়াল করো। এখানে বলছে 8+8 = 10 হয় ব্যাখ্যা করো। কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড কত 2024 সালে ইচ্ছে। তারপর হলো 3+5 = 10 কেন চট্টগ্রাম বোস। তারপর হলো 10+10 = কত লিখছে এটা 100 সম্ভব কি। আচ্ছা, এরপর দেখো 1+1 হতে পারে ব্যাখ্যা করো। এটা কোথায় আছে রাজশাহী বোর্ড। তারপর হলো 6+5+3 = 1110 ব্যাখ্যা করো। ঠিক আছে, ঢাকা বোর্ড 25। এরপরে 17 এর পরের সংখ্যা 20 ব্যাখ্যা করো, ঢাকা বোর্ড 24। এরপর 7 এর পরবর্তী সংখ্যা কত, 7 এর পরবর্তী সংখ্যা কত 10 ব্যাখ্যা করো, চট্টগ্রাম বোর্ড 24। আচ্ছা, পরবর্তী সংখ্যাটাকে 7 এর পরবর্তী সংখ্যাটাকে স্যার 7 এর পরবর্তী সংখ্যা বলতে আমরা যেটা বুঝতেছি যে 7 এর সাথে 1 যোগ, সাথে সাথে কত 1 যোগ, 7 এর পরবর্তী সংখ্যা, 7 এর পরবর্তী সংখ্যা বলতে সাথে সাথে 1 যোগ, 1 যোগ করলে কত হয় 10 হয়। এই ইকুয়াল এই হলো 10। আশা করি বুঝতে পারছেন, 7 এর সাথে 1 যোগ, অর্থাৎ পরের সংখ্যা হলে 1 যোগ, আগের সংখ্যা হলে 1 বিয়োগ। যদি বলতো, আচ্ছা ওটা পরে আমরা এমসিকিউতে শিখে নেব। দেন আমরা যাবো এইগুলো নিয়ে। এই যে এতগুলো প্রশ্ন দেখেছো না, এতগুলো প্রশ্ন শুধুমাত্র একটাই উত্তর, চলো দেখে আসি সেই উত্তরটা কি। এই দেখো, যখন তোমাকে যোগ অথবা পরবর্তী সংখ্যার ব্যাখ্যা চাইবে, যখন তোমার কাছ থেকে যোগ এবং পরবর্তী সংখ্যার ব্যাখ্যা চাইবে, তখন তুমি সেটা কিভাবে করবা খেয়াল করো। সমাধানটা আসলে কীভাবে, তুমি প্রথমে এই দেখো কিছু কিছু শূন্যস্থান দেওয়া আছে, খেয়াল করো আমাদের এখানে অধিকাংশ শূন্যস্থান দেওয়া আছে। এটা হলো তোমার মেইন বডি বা স্ট্রাকচার। তোমরা যখন কী করছো ক্লাস, তোমরা যে ক্লাসে পড়ো এই ক্লাসে দেখবে তোমার ইংরেজি গ্রামার আছে, ইংরেজি গ্রামারতে শূন্যস্থান থাকে না, শূন্যস্থানের সঠিক উত্তরটা হলে বসাতে হয়। ঠিক আছে, দেন আরেকটা কথা বলি, ইংরেজি যে গ্রামার থাকে, ইংরেজি গ্রামার যেটা কী করো স্ট্রাকচার অনুযায়ী কী করো, প্রত্যেকটা সেন্টেন্স পরিবর্তন করো, খালি সেন্টেন্সের ভাষা চেঞ্জ হয় কিন্তু স্ট্রাকচার কিন্তু ঠিক থাকে। ওই একই স্ট্রাকচার দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্সের গ্রামেটিক্যাল চেঞ্জ করে থাকি। ঠিক তেমনিভাবে এটা একটা তোমাদের এই যে যোগ বা পরবর্তী সংখ্যার সমাধান করার স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা তুমি যদি মুখস্থ রাখতে পারো তাহলে এভরিথিং এই রিলেটেড যতগুলো কোশ্চেন আসবে শুধুমাত্র এই একটা স্ট্রাকচার দিয়েই হয়ে যাবে। কিন্তু এই স্ট্রাকচারে কোথায় কী বসাবা সেটা আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। চলো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্ন আমরা সলভ করব। তার আগে স্ট্রাকচারটা দেখো, ড্যাশ সংখ্যা পদ্ধতিতে ড্যাশ হবে, কারণ ড্যাশ সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো ড্যাশ। ওকে, তাহলে আমার প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির ভিত্তি জানতে হবে, তো আমরা তো ভিত্তি তো জানি তাই না। আচ্ছা, এবার দেখো ড্যাশ সংখ্যা পদ্ধতির কেবল কত শূন্য থেকে, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি শূন্য থেকে শুরু হবে, শূন্য থেকে ড্যাশ পর্যন্ত, মানে যত পর্যন্ত মৌলিক সংখ্যা আছে সেটা লিখবো, আর যতগুলো হবে সেই পরিমাণটাই লিখবো, ব্যবহৃত হয়ে থাকে। সাধারণভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা সবগুলো হিসেব করতে পারি দশমিকে, তো সবগুলো দশমিকে হিসাব করব ইনশাআল্লাহ। আচ্ছা, সাধারণভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে ড্যাশ ও ড্যাশ মানে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যা যোগ করে ড্যাশ মানে উত্তর হয়, কিন্তু ড্যাশ সংখ্যা পদ্ধতিতে 10কে বোঝায়, কারণ ড্যাশ সংখ্যাটি ড্যাশ পদ্ধতি ড্যাশ এর সমান। আচ্ছা, এতক্ষণ যেটা বলছি এইটুকু অংশ তোমাকে মুখস্থ করতে হবে, কিন্তু তুমি এখান থেকে কিচ্ছু বুঝতে পারো নাই, এখান থেকে তুমি কিচ্ছু বুঝতে পারো নাই। সো এখন আমি তোমাকে এটা অরিজিনাল মজার বিষয়টা বলে দেবো। খেয়াল করো আমাদের এখানে কী ছিল,
আমাদের এখানে প্রথমত ছিল হলো যে 8 যোগ 8 ইকুয়াল কত হয়? 8 যোগ 8 ইকুয়াল 10 হয়। কীভাবে? কোন সংখ্যা পদ্ধতিতে? আমরা জানি না। এটা যেটা দেওয়া থাকবে সেটা আমরা কীভাবে কী করব? মানে কোন সংখ্যা পদ্ধতিতে 8 যোগ 8 করলে 10 হবে? তো তখন আমরা তো পারি না। ঠিক আছে? আমরা তো পারি না। তখন আমরা কি করব? সাধারণভাবে আমরা ক্যালকুলেটর ইউজ করব। ইউজ করার পরে আমাদের কাছে কতগুলো বেস আছে সেটা আমরা মনে করব। খেয়াল করো, ১ মিনিট আমি একটা খাতা অতিরিক্ত পেজ নিই। একটু 1 মিনিট অপেক্ষা করো তোমরা। আমি একটু অতিরিক্ত পেজ নিই, সেই পেজে আমি তোমাকে একটু দেখে দিব। ওকে, আমাদের পেজ নেওয়া হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। খেয়াল করো আমাদের পেজটাকে, আগে পেজটা খেয়াল করো। এখানে দেখো, যখন আমরা দশমিক অর্থাৎ ডি দ্বারা প্রকাশ করলাম, দশমিক সংখ্যার বেস কত? 10। তারপরে হলো বাইনারি সংখ্যার বেস কত? 2। এরপরে অক্টাল সংখ্যার বেস কত? 8। এরপরে হলো যে হেক্সাডেসিমাল সংখ্যার বেস কত? আচ্ছা 16। এখন দেখো তোমরা খেয়াল করো, এখানে মনোযোগ সহকারে তোমরা একটা জিনিসটা খেয়াল করো। সেটা হলো যে যখন কোনো সংখ্যা যোগ করে বেস এর সমান হয়, কিসের সমান হয়? এই বেস এর সমান হবে, তখন তার মান 10 হয়ে যাবে। কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। তার যোগফল কত হবে? 10 হবে। আবার শোনো, যখন কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা যোগ করে কার সমান হবে? বেস এর সমান হবে, বেজের সমান হবে, তখন সেই সংখ্যাটা সেই সংখ্যা পদ্ধতিতে কত হবে? 10 হবে। সেই সংখ্যা পদ্ধতিতে 10 হবে। যেমন কোনো একটা সংখ্যা যোগ করছি 10 হয়েছে, ঠিক আছে, কিন্তু 2 হয়েছে, কিন্তু সংখ্যাটাকে কত দেখাচ্ছে? 10 দেখাচ্ছে, তাহলে সেটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে। ঠিক আছে, দেখাচ্ছে কোনো একটা সংখ্যা যোগ করছে, যোগ করে 8 হয়েছে, যোগ করে কত হয়েছে? 8 হয়েছে, কিন্তু দেখাচ্ছে কত? 10, তাহলে হলো অক্টাল সংখ্যা পদ্ধতিতে সেটা মানে সংগঠিত হয়েছে। এরপরে কোনো একটা সংখ্যা যোগ করে হয়েছে 10, ঠিক আছে, দেখাচ্ছে কত? 10, তাহলে এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে। এবার কোনো একটা সংখ্যা যোগ করে হয়েছে কত? 16, কিন্তু দেখাচ্ছে কত? 10, তাহলে ওরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মানে যোগটা হয়ে গেছে। ওকে, সো আমরা এখানে দেখব কত আছে, এখানে ভালো করে খেয়াল করো। 8 আর হলো 8, 8 আর যোগ করলে কত হয়? 8 আর যোগ করলে 16 হয়। 8 আর 8 এর যোগ করলে কত হয়? 16 হয়। তা দেখাচ্ছে কত? 10। দেখো 8 আর যোগ করলে কত হয়? 16। 16 হলে কী হবে? হেক্সা, দেখাবে কত? 10। ওকে, তখন 10 দেখাবে। 16কে যখন 10 দেখাবে তখন সেটা কী হবে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে হয়ে থাকে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে হয়ে থাকে। আচ্ছা, তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? আজকে একটু মানে কেন জানি, এবার কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? আলোর সংকীর্ণতার কারণে এমন হচ্ছে। ওকে, 1 মিনিট। ওকে, সো আমরা এখন কি করব? এই সংখ্যা পদ্ধতিটা দেখে নিব। তাহলে প্রথম যে সংখ্যা পদ্ধতি যেটা আছে সেটা কি বলছিল আমাদেরকে? 8 প্লাস 8 যোগ করলে কত হবে? 16। 16কে কার সমান দেখাচ্ছে? 10-এর সমান দেখাচ্ছে। তাহলে 16 কোন সংখ্যা পদ্ধতির বেস? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস। তাহলে আমরা পেলাম হলো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের বেস কত? 16। আচ্ছা চলো, ওইটার উত্তর আমরা এখানে দেখাচ্ছি। দেখো খেয়াল করো, মানে প্রথম প্রশ্নের, তাহলে প্রথমে এখানে লিখবা, নাম লিখবে। দেখো পেন্সিল দিয়ে আমি সুন্দর করে লিখে নিছি, ঠিক আছে। তাহলে এখানে নাম লিখবা, কি নাম লিখবা? ওইতে সংখ্যা পদ্ধতির নাম, সংখ্যা পদ্ধতির নাম কী ছিল? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে প্রশ্ন যেটা আছে এ টু জেড তুলে দেবো। আমাদের এখানে প্রশ্ন কী ছিল একটু খেয়াল করেন তো। প্রশ্ন ছিল হলো যে এইটা, এই যে 8 প্লাস 8 ইকুয়াল টু কত? 10। তাহলে এখানে লিখবো 8 প্লাস 8 ইকুয়াল 10 হবে, কারণ সংখ্যা পদ্ধতির নাম লিখবে এখানে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো, ভিত্তি মানে বেস কত বলো তো? 16। ভিত্তি কত? 16। এই 16 হওয়ার কারণে সেটা কি হয়েছে? 10 হয়েছে।
আচ্ছা, এবার দেখো তারপরে কি বলছে, দেখো এটা সংখ্যার নাম লিখবো, কি লিখবো এখানে, সংখ্যার নাম লিখবো। কি সংখ্যার নাম কি ছিল, হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কেবল 0 থেকে হেক্সাডেসিমেল সর্বোচ্চ সংখ্যা হলো এফ। সর্বোচ্চ সংখ্যা কত, এফ। তাহলে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যা মনে রাখবো, ওকে। সর্বোচ্চ সংখ্যা কত, এফ। আচ্ছা, এফ পর্যন্ত মোট কতটি সংখ্যা, 16টি সংখ্যা। যতগুলো বেস থাকবে ততগুলো সংখ্যা হবে, 16টি সংখ্যা ব্যবহৃত হয়ে থাকে সাধারণভাবে। কিভাবে, খেয়াল করো, সাধারণভাবে সাধারণভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে, দশমিক সংখ্যা পদ্ধতিতে কত কত আসলে প্রশ্নতে 8 আর 8, ঠিক আছে না, মানে দুটা সংখ্যা আছে, 8 ও 8 যোগ করলে কত হবে, 16 হবে। কত হবে, 16 হবে। আচ্ছা, 16 হয়, কিন্তু হেক্সাডেসিমাল পদ্ধতিতে 10কে বোঝায়। কি স্যার, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10কে বোঝায়, মানে ওই 16টা কিসের সমান হচ্ছে, বেসের সমান হচ্ছে, এই জন্য কিসের সমান বোঝাবে, 10 এর সমান বোঝাবে, ওকে। কারণ কারণ দেখো ও যে তোমার যে উত্তর 16 সংখ্যাটি হেক্সাডেসিমাল পদ্ধতিতে 10 এর সমান, কারণ 16 সংখ্যাটি হেক্সাডেসিমাল পদ্ধতিতে 10 এর সমান। কারণ স্যার আমরা এখানে আগেই বলছি যে এইগুলো সংখ্যা কার সমান, 10 এর সমান, এইগুলো সংখ্যা পদ্ধতিতে। আশা করি বুঝতে পারছেন। দেন আমরা পরবর্তী অংশের দিকে ধাবিত হব। এটা বুঝতে পারছেন, দেখেন এইরকম করে, দেখেন এই একটা ক্রিয়েটর দিয়ে, একটা প্রশ্ন ক্রিয়েটর দিয়ে এতগুলো প্রশ্নের উত্তর করতে পারবেন, ঠিক আছে। স্ট্রাকচার ছিল, ওকে স্যার। খালি আপনার কি হবে, আপনাকে কি করতে হবে, এটা শূন্য স্থানে আপনার প্রশ্ন অনুযায়ী, আপনার সংখ্যা ভিত্তি অনুযায়ী, আপনার সংখ্যা অনুযায়ী চেঞ্জ করে দিতে হবে, ওকে স্যার। তাহলে আপনি সঠিকভাবে সুন্দরভাবে গোছানো একটা উত্তর পেয়ে গেলেন। সো এটার পিডিএফ আমাদের অন্য একটা মানে শর্ট ভিডিওতে দেওয়া আছে, সেটা আপনার দেখে নেবেন, ওকে। আচ্ছা, দেন আমরা পরবর্তী অংশে চলে যাব। পরবর্তী পৃষ্ঠাতে এটা সংক্রান্ত কিছু প্রশ্ন দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে। স্যার একটু সবাই দ্রুত কমেন্টে জানা দেবেন যে কোনটার উত্তর কী হবে। 1 নম্বর প্রশ্ন বলছে হলো যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে, কোন সংখ্যা পদ্ধতিতে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে পরের সংখ্যা নিচে কোনটি। আমি জানি না স্যার পরের সংখ্যা বলতে কি বোঝাচ্ছে। ধরেন আপনার কাছে সে ফর এক্সাম্পল হিসেবে আপনার কাছে সাধারণ সংখ্যা বলো 8, 8-এর পরের সংখ্যা কত, অথবা 5, 5-এর পরের সংখ্যা কত। দেখো এটি 5 আছে না, সরি পেন্সিল দিয়ে লেখা হয়েছে, এটি 5 আছে না। আচ্ছা, 5-এর পরের সংখ্যা কত বলো তো, 5-এর পরের সংখ্যা হলো 6। আচ্ছা, 5-এর আগের সংখ্যা কত বলো তো, 4। এখন এই 5টাকে তুমি আদর্শ মান ধরে নাও, ঠিক আছে। তোমাকে যদি বলে 5-এর পরের সংখ্যা, তাহলে কি করবো, 5-এর সাথে 1 যোগ করবা, তাহলে 6 হলো, ঠিক আছে না। তাহলে পরের সংখ্যা বা পরবর্তী সংখ্যা, পরের সংখ্যা অথবা পরবর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা, ঠিক আছে, পরবর্তী সংখ্যা, ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে পরের সংখ্যা অথবা পরবর্তী সংখ্যা বললে তুমি কি করবা, 1 যোগ করবা। আর যদি আগের সংখ্যা বলে বা পূর্বের সংখ্যা বলে, আগের সংখ্যা বলে, যদি পূর্বের সংখ্যা বলে, তাহলে কি করবো, 5-এর মধ্য থেকে 1 বিয়োগ করবা, তাহলে 4 হবে। তাহলে 5-এর মধ্যে থেকে 1 বিয়োগ করলে আগের বা পূর্বের সংখ্যা হয়, 5-এর মধ্যে থেকে 1 যোগ করলে, 5-এর সাথে 1 যোগ করলে কি হবে, 6 হবে, পরবর্তী সংখ্যা হবে বা মানে পরের সংখ্যা হবে। ক্লিয়ার, বুঝতে পারছি এটা। সো আমরা এখানে যে সংখ্যা পদ্ধতি পাচ্ছি সেটা হলো অক্টাল সংখ্যা পদ্ধতি। কি সংখ্যা পদ্ধতি স্যার, অক্টাল সংখ্যা পদ্ধতি। আসল বিষয়টা হলো যে আমরা পরীক্ষার হলে তো অনেক সময় আমাদের মাথায় হ্যাং হয়ে যায় বা বুঝতে পারি না, বা অনেক সমস্যা সৃষ্টি হয়, বুঝতে পারছো, বা অপশনে একাধিক উত্তর থাকে, ঠিক আছে। ভুল করে উত্তর করলেও সেটা অপশনের সাথে অনেক সময় মিলে যায়, সেক্ষেত্রে আমরা কী করি, ভুল উত্তরটাই দিয়ে থাকি। সো আমরা এখানে এমন পদ্ধতিতে শিখব যেটাতে আমাদের একটু যেন ভুল নাই। চলো আমরা একটা কথা না বলি, ফোর্স করে ক্যালকুলেশনটা করে নিই। আচ্ছা, এখন দেখো দ্রুত ক্যালকুলেশনটা করে নেব। এখন দেখো এখানে কি বলছে, বেস কত দেওয়া আছে, অক্টাল, অর্থাৎ 8 দেওয়া আছে। 8 তাহলে কী হবে, অক্টাল হবে। খেয়াল করো আমরা এখানে বেসে চলে যাব, এটা সেট আপ নেবো, মুড সেট আপে যখন যাবো, দেখো বেস কত আছে, 4-এ আছে। আমরা 4-এ ক্লিক করবো, এটা 4 ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার বেস কত হয়ে গেছে, ডেসিমেল হয়ে গেছে। আমার যেতে হবে কত, অক্টালে। এখানে দেখো অক্টাল আছে, এটা ডেসিমেল, এটা হেক্সা, এটা বাইনারি, এটা হলো অক্টাল। তো আমি এখানে অক্টালে ক্লিক করবো, দেখো ওসিটি অক্টাল হয়ে গেছে। আচ্ছা, এখানে অক্টালে কত আছে, 17 আছে। এই হলো 17, 17-এর পরের সংখ্যা মানে কি, এর সাথে 1 যোগ করে দেবো, ইকুয়াল চাপার সঙ্গে সঙ্গে উত্তর কত আছে, 20 আছে। আমি দেখবো 20 কোথায় আছে, 20 কোথায় আছে,
20 কোথায় আছে? এই যে 4 নম্বরে 20 আছে, ঠিক আছে? অর্থাৎ ঘ নম্বরে 20 আছে। তাহলে এটার উত্তর কত হবে? 20 হবে। আপনি বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন কিভাবে আমি ক্যালকুলেশন করছি? ক্যালকুলেশনটা কিভাবে করছি? আবার যদি না পারেন তাহলে আবার ভিডিওটা রিপিট করেন। ওকে স্যার? ওকে। আচ্ছা, দেন দেন এরপরে দেখেন, এরপর দ্বিতীয় নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? দ্বিতীয় নম্বর প্রশ্ন, অক্টাল সংখ্যা পদ্ধতিতে এত এর পরের সংখ্যা কত? তাহলে তুমি এটির সাথে যোগ করে দেবা, 1 যোগ করে দেবা, যেটা আসবে সেটাই। এটা বলে দিতে হবে না? বলে দিতে হবে না। এবার দেখো এটা কি সংখ্যা? হেক্সাডেসিমাল, এফএফ। হেক্সাডেসিমালে যাবা। হেক্সাডেসিমালের পূর্বের সংখ্যা কোনটি? পূর্বের সংখ্যা কোনটি? একটা অক্টাল করে দিচ্ছি, এই অক্টাল তোমরা করবা, ঠিক আছে? ওটাও তোমরা করবা, করে প্র্যাকটিস করবা। আমি এখন ক্যালকুলেটর ইউজ করবো হেক্সাতে। দেখো 16 মানে হেক্সা। আচ্ছা চলো হেক্সা যাই তো। এইটা হলো এইটা হলো হেক্সা। দেখো হেক্সা চলে যাচ্ছে না? হেক্সা চলে যাচ্ছে না? এখন দেখো তো হেক্সাতে কি আছে? ডবল এফ আছে। এফ খুঁজে বের করো তো তোমার ক্যালকুলেটারে। এফ এফ দেখো এখানে এ, তারপর এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই আর এখানে এফ। তো আমরা এফ বাটন ক্লিক করো। কয়টা এফ আছে এখানে? 2টা এফ আছে। এই যে এফ বাটন আছে এখানে, এফ বাটন ক্লিক করো। এফ এফ, ঠিক আছে? আচ্ছা এখন বলো তো কি বলছে? পূর্বের সংখ্যা মানে কি? এক বিয়োগ, বিয়োগ করে দাও, -1, ঠিক আছে? এখন ইকুয়াল চাপো তো, কত আছে তোমার উত্তর? উত্তর আছে হলো এফ ই আছে, খুঁজে বের করো এফ ই কোথায় আছে। ই ই এটা না, এটা এফ ই না, এটা না এফ ই লয়, এটা এফ ই, এফ ই, এটা এফ ই কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বারটা উত্তর হবে। আশা করি বুঝতে পারছেন। দেন এরপরে দেখো, খেয়াল করো, এটা এখানে আছে এক্স আছে না? এক্স এর পরবর্তী সংখ্যা বের করো। এটা তোমরা বের করো দেখি তোমরা কেমন পারো। আশা করি তোমরা পারবা। ক্যালকুলেটর দিয়ে সম্পূর্ণ করবা। কি দিয়ে করবা? ক্যালকুলেটর। ক্যালকুলেটর হ্যাশট্যাগ যারা অতি আবশ্যকতা, কারণ তুমি সেন্টার পরীক্ষা যখন যাবার সময়ের অল্প একটু সময়ের মধ্যে যখন এতগুলো কাজ করতে যাবা তখন তো তুমি করতে পারবা না। কারণ তোমাকে তো মানে 30 মিনিটের বেশি না, সরি 25 মিনিটের বেশি দেওয়া হবে না 25টা এমসিকিউর জন্য। প্রত্যেকটা এমসিকিউর জন্য তুমি 1 মিনিট করে পাবা। তো তোমাকে 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এজন্য তুমি কি করবা? ক্যালকুলেটর ইউজ করবা। শুধুমাত্র এই কোনো ক্যালকুলেটর না, অন্য ক্যালকুলেটর, তোমার কাছে যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটর তুমি আমাকে কমেন্টে জানিয়ে দাও, স্যার আমার কাছে এই ক্যালকুলেটর আছে বা ভাইয়া আমার কাছে এই ক্যালকুলেটর আছে। তাহলে আমি তোমাকে ওই ক্যালকুলেটরে শিখাবো ইনশাআল্লাহ। তো আমার কাছে এই মুহূর্তে এই ক্যালকুলেটর টেবিলের উপর পাইছি, এখন এটা দিয়ে আমি তোমাকে শেখাচ্ছি। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, ওকে। সো আমরা পরবর্তী ক্লাসে যাব, পরবর্তী টপিকে যাব। এটা তো খ নাম্বার, তোমরা বুঝতে পারছো, খ নাম্বার ব্যাখ্যা, ওই যে স্ট্রাকচার দিয়ে কি সুন্দর করে উত্তর তৈরি করা। দেন এটার এমসিকিউ তুমি দেখলা। এবার চলো আমরা সিকিউ দেখছি, এমসিকিউ দেখছি, এবার আমরা দেখবো হলো যে আর একটা অংশ, আর একটা টপিকে, ঠিক আছে? সো একটু পানি খায় নেই। দেখো এবার যেটা বলছে যে সংখ্যা স- ঠিক আছে বা সম্ভব কিনা, এরকম যদি কোশ্চেন করে, সংখ্যা ঠিক আছে বা সম্ভব কিনা এরকম যদি কোশ্চেন করে, ব্যাখ্যা করো, ঠিক আছে না? ভালো করে খেয়াল করো খ নাম্বার প্রশ্নের জন্য, তখন তুমি কি করবা? তখন তোমার জন্য কাজ, এখানে খেয়াল করো মনোযোগ সহকারে। সেটা হলো যে প্রশ্ন দেখো, প্রশ্ন কি বলা হয়েছে? বলছে 298 ওয়াক্টাল সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো। সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো, এটা তোমাকে বলছে। তো যখন তোমাকে ব্যাখ্যা করতে বলবে, যখন তোমাকে ব্যাখ্যা করতে বলবে তখন তোমাকে হিসাব করতে হবে তোমার যে বেস দেওয়া আছে যে বেসের থেকে ছোট সংখ্যা হতে হবে, বেসের সমান হওয়া যাবে না। এখানে যে বেসটা দেওয়া থাকবে, খেয়াল করো, এই যে এখানে যে বেসটা দেওয়া থাকবে, ঠিক আছে, এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যার সমান হওয়া যাবে না, এই সংখ্যার থেকে বড় হওয়া যাবে না। কি বলছে? আবার শোনো, আবার শোনো, কোনো একটা সংখ্যা পদ্ধতিতে এখানে যে বেস দেওয়া থাকে তার থেকে ছোট ছোট সংখ্যা দিয়ে তার মৌলিক প্রতীক সাজানো হয়, ঠিক আছে? তার মানে তার সমান অথবা তার চেয়ে বড় না। দেখো তো এখানে কত আছে? 8 আছে। তো এইটার থেকে এইটার সমানও নেওয়া যাবে না, এইটার থেকে বড়ও নেওয়া যাবে না। দেখো তো এইটার থেকে বড় হয়েছে না? তাহলে এটা কি পসিবল? দেখো তো এইটার সমান হয়েছে না? এটা কি পসিবল? আচ্ছা, যদি একটা শর্ত মেনে চলে, দেখো প্রথম নাম্বার শর্ত হলো যে এখানে যে বেস দেওয়া থাকবে তার সমান হওয়া যাবে না, তাহলে এটা সমান হয়ে গেছে, তার মানে এটা হবে না, ঠিক আছে? যে কোনো একটা শর্ত মিললেই তাহলে সেই সংখ্যা পদ্ধতি সম্ভব না। আচ্ছা, এরপরে এটার বড়ও হওয়া যাবে না, এটা বড়ও হয়েছে, মানে দুইটা ভুল এখানে আছে, বুঝছো?
তো আমরা দেখতেছি এই সংখ্যা পদ্ধতি সঠিক নয়, এই সংখ্যা পদ্ধতি কি নয়, সঠিক নয়। তো কোনো একটা সংখ্যা পদ্ধতির সংখ্যা সঠিক নয়, তাহলে সেখানে আমরা কিভাবে সেই উত্তর প্রেজেন্টেশন করব। সো আমরা দেখতেছি এখানে বেশ কটা শূন্যস্থান দেওয়া আছে আগের মতন। আচ্ছা, এই শূন্যস্থানটিতে খেয়াল করো, ড্যাশ সংখ্যাটি সঠিক নয়। কোন সংখ্যাটি? এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটি সঠিক নয়, কেননা ড্যাশ সংখ্যা হলো ড্যাশ সংখ্যা। আচ্ছা, এইটি যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যা হলো, এর বেস কত? অক্টাল। তাহলে হলো অক্টাল সংখ্যা। কি সংখ্যা? অক্টাল সংখ্যা বা অক্টাল পদ্ধতির সংখ্যা। মনে থাকবে বিষয়টা? আচ্ছা, সো এখন খেয়াল করো, আমরা জানি আমরা জানি ড্যাশ সংখ্যার অর্থাৎ অক্টাল সংখ্যার এটি বেস যেহেতু 8 আছে, এটি বেস যেহেতু 8 আছে, এই সংখ্যার নাম কি? অক্টাল। ঠিক আছে, এই অক্টাল সংখ্যার বেস কত? 8। সংখ্যাটির বৃহত্তম সংখ্যা কত হবে? ওই যে বেস থাকবে তার থেকে এক কম। তাহলে বৃহত্তম সংখ্যা মানে বেস যা থাকবে তার থেকে এক কম। আমার বেস কত আছে? 8 আছে। তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে? 7। তাহলে বলবা হলো যে সংখ্যাটির বৃহত্তম সংখ্যা কত? 7। ড্যাশ সংখ্যার মৌলিক প্রতীক অর্থাৎ অক্টাল সংখ্যার মৌলিক প্রতীক 0 থেকে 7 পর্যন্ত। কত পর্যন্ত? 7 পর্যন্ত। অক্টাল সংখ্যার মৌলিক প্রতীক 0 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। আচ্ছা, এখন বিষয়টা হলো যে ড্যাশ সংখ্যায় অর্থাৎ অক্টাল সংখ্যার মৌলিক প্রতীক ছাড়া, ঠিক আছে, সরি, এখানে প্রশ্নদের উল্লেখ আছে, এদের এখানে দেখো প্রশ্নদের উল্লেখ আছে, সেটা এখানে আমরা উপস্থাপন করব সুন্দর করে, যে এত সংখ্যার মৌলিক প্রতীক ছাড়া অন্য অন্য ডিজিট ব্যবহার হয়েছে, তাই এই যে সংখ্যাটা, প্রশ্নের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটি সঠিক নয়। অর্থাৎ আমরা এই স্ট্রাকচার যদি মুখস্থ করতে পারি তাহলে আমাদের জন্য কোনো কঠিন কোনো কিছু নেই। স্ট্রাকচারটা তুমি দেখো তো, স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, স্ট্রাকচারটা তোমরা স্ক্রিনশট করে নাও। এটা প্রশ্ন, এটা স্ক্রিনশট করো, তারপরে এদের এইটুকু উত্তর। ঠিক আছে, বোঝাতে পারছে বিষয়টা? তোমরা সুন্দর করে বাসায় একবার খাতায় তুলে একবার খালি মানটা বসাও, মানে শূন্যস্থানের সঠিক শব্দটা বসাও, তাহলে তুমি পরবর্তীতে সেটা মানে যদি একবার রিডিং পড়ো তাহলে বুঝবা তুমি কত সুন্দর একটা উত্তর ক্রিয়েট করছো। ঠিক আছে, যে তুমি ভাবতেও পারবে না এত সুন্দর করে আমরা উত্তর ক্রিয়েট করতে পারি। সো পরীক্ষার হলেতে তুমি যখন সব কিছু বানিয়ে লেখার চেষ্টা করবা, তখন তোমার কি হবে? তোমার সময় বেশি লাগবে, হয়তো তুমি সঠিক লিখতেছো কিন্তু সময় বেশি লাগবে। ঠিক আছে, যদি আগে থেকে তুমি প্রশ্নের ধারাটা যদি প্রশ্নের উত্তর ধাপ যদি সুন্দর করে প্র্যাকটিস করে দাও, সেই ক্ষেত্রে তোমাকে এই কষ্টটা করতে হবে না। তুমি অতি দ্রুত সঠিকভাবে সুন্দর স্ট্যান্ডার্ড কথা ব্যবহার করে উত্তরটা করতে পারবা। আশা করি বুঝতে পারছো। দেন আমরা পরবর্তী অংশে যাব। পরবর্তী অংশে এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। কোশ্চেনটা বলা হয়েছে বিট কাকে বলে? কি কাকে বলে? বিট কাকে বলে? সিলেট বোর্ড 23 সালে এসেছিল, তো অন্য অন্য বোর্ডও এসেছে, তো আমরা একটা শুধুমাত্র বোর্ড দিচ্ছি, মানে অলসতা করে লেখা একটু কম লিখছে। আচ্ছা, তাহলে বিট কাকে বলে? বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এই দুটি মৌলিক অঙ্ককে বিট বলা হয়। তাহলে 0 এবং 1কে বিট বলে। তোমরা যদি মনে রাখতে না পারো তাহলে বলবা 0 এবং 1কে বিট বলে। তাই 0 1 কোথায় থেকে আছে? বাইনারি থেকে। আচ্ছা, তাহলে বলবো বাইনারির সংখ্যা পদ্ধতির সমস্যা কি? ঠিক আছে, আচ্ছা, এবার দেখো বিট, ঠিক আছে, বাইনারি ডিজিট। তাহলে বিট 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 শব্দটা কিরকম সকালে লেখা যাচ্ছে সেটাই, বাইনারি ডিজিট শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। আশা করি বুঝতে পারছো। দেন আমরা এরপরে একটা প্রশ্ন পাবো এখানে, খেয়াল করো, এখানে প্রশ্ন বলছে সাইন বিট কাকে বলে? 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 আচ্ছা, কুমিল্লা বোর্ড 25, কুমিল্লা বোর্ড 25। আচ্ছা, এটার উত্তরটা এই পাশে লেখা হয়েছে, খেয়াল করো, তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। ঠিক আছে, আর কমেন্ট করে এটাও জানাবা পরবর্তী তোমাদের কোন ক্লাসটা সবচেয়ে বেশি দরকার সেটা তোমরা জানাবা। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবা, যাতে আমি তোমাদের কাছ থেকে একটা ইন্সপায়ার্ড পেয়ে অথবা উৎসাহিত হয়ে অনুপ্রেরণা পেয়ে আমি যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করে তোমাদের জন্য পরিশ্রম করে দিতে পারি। বুঝতেই তো পারতেছো, একজন ভাইয়া বা একজন টিচার যখন দেখতেছে তার
ক্লাসগুলো বাচ্চারা দেখতেছে, উপকৃত হচ্ছে, তখন কিন্তু তার ভিতরে অন্য একটা উৎসাহ জাগে। তখন কিন্তু সে আরো ভালো, ভালো ভিডিও তোমাদের সামনে, আরো ভালো, ভালো ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করবে। যখন দেখতেছে যে না আমার ক্লাসগুলো হয়তোবা মানে কেউ দেখতেছে না, তখন দেখবা যে ভাইটা মনে করবে যে আমার ক্লাস হয়তো ভালো লাগতেছে না। এখন যদি সত্যি তোমাকে ভালো লাগে, অবশ্যই তোমার বন্ধুদেরকে এই ক্লাসগুলো শেয়ার করবা। ওকে? আচ্ছা। এবার দেখো আমরা সাইন বিট কাকে বলে সেটা দেখতেছি। সংখ্যাটি ধনাত্মক নাকি ঋণাত্মক তা বোঝাতে ব্যবহৃত প্রথম ডিজিটকে সাইন বিট বলে। আচ্ছা, অর্থাৎ আমরা একটা সংখ্যা লিখলাম, সে ফর এক্সাম্পল আমি লিখছি হলো 20, ঠিক আছে? অথবা লিখছি, সরি খালি পেন দিয়ে চলে, পেনটা আসলেই ধরো আমি লিখছি হলো 120, ঠিক আছে? এখন এই 120 ধনাত্মক না ঋণাত্মক এটা বোঝানোর জন্য চিহ্নটা কোথায় দেব? সামনে দেব না? প্লাস চিহ্ন হলে মানে ধনাত্মক হলে প্লাস চিহ্ন দিব, আর ঋণাত্মক হলে মাইনাস চিহ্ন দেবো, এইটাই তো। তাহলে এখানে ভালো করে খেয়াল করে, প্রত্যেকটা সংখ্যা কিন্তু একটা করে ডিজিট, তাই না? এখন যদি আমাকে বলা হয় কোন ডিজিটটা সাইন, তাহলে সামনের সংখ্যাটা দিয়েই তো বোঝাচ্ছে, সামনের সংখ্যা দিয়ে বোঝাচ্ছে না? এজন্য শুরুতে যে সংখ্যা থাকে, অর্থাৎ সংখ্যাটির ধনাত্মক নাকি ঋণাত্মক, মানে সংখ্যাটি ধনাত্মক নাকি ঋণাত্মক তা বোঝাতে ব্যবহৃত প্রথম বিট, প্রথম যেই ডিজিটটা ব্যবহার করা হবে, প্রথম যে সংখ্যাটা ব্যবহার করা হবে, অঙ্কটা ব্যবহার করা হবে, সেইটা প্রথম বিটকে সাইন বিট বলে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ওকে, এটা বোর্ডের একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো এবার আমরা যাব হলো যে বাইট কাকে বলে, ঠিক আছে? বাইট কাকে বলে? খেয়াল করো, বাইট কাকে বলে? তো এটার উত্তর কি দেবা? ৮টি বিটের গ্রুপ নিয়ে গঠিত শব্দকে বাইট বলে। কয়টি? ৮টি। কয়টি হতে হবে? ৮টি। কয়টি হতে হবে? ৮টি। এক বাইট সমান এক, মানে এক বাইট সমান এক ক্যারেক্টার। তাহলে ক্যারেক্টারের কটা বিট? ভালো করে খেয়াল করো। ৮টি বিট গ্রুপ নিয়ে গঠিত যদি বাইট হয়, তাহলে একটা বাইটে ৮টা বিট থাকে। আর সেই একটা বাইট সমান এক ক্যারেক্টার বলা হয়, তাহলে এক ক্যারেক্টারে কয়টা বিট থাকে? এক ক্যারেক্টারে ৮টি বিট থাকে। অনেক সময় অনেক স্টুডেন্টরা হয়তোবা না বুঝে পড়ার কারণে সে পরীক্ষার হলেতে এমসিকিউতে এই জিনিসগুলো মিস করে। ওকে? আচ্ছা, এবার চলে যাবো নিবল। ভালো করে খেয়াল করো নিবল। তোমরা কি সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? আচ্ছা। মাঝে মধ্যে আজকে যেন মাঝে মধ্যে ঝাপসা দেখাচ্ছে, ঝাপসা হচ্ছে। এটার কারণটা বুঝতে পারতেছি না। সো এটা দেখতে হবে, হয়তোবা স্ক্রিনটা ক্লিয়ার করে নিলি। এটার কারণে ঝাপসা দিচ্ছে। সরি, একটা জিনিস মিস করছি। তো ১ মিনিট একটু যদি সময় দাও, কোনো কিছু মনে না করলে, তাহলে ভালো হয়। ওকে স্যার, আমাদের কাজটা হয়ে গেছে। এখন অবশ্যই একটু ক্লিয়ার দেখতে পারবা। আচ্ছা, ৩। এবার দেখো শব্দ কি? খেয়াল করো, যেহেতু আমাদের ক্লাসটা এডিটিং করা হয় না, ডিরেক্টর দেওয়া হয়, এডিটিং করি না। আচ্ছা, মাঝে মধ্যে এডিটিং করা হয়। সো তোমাদের ক্লাস দেখতে অসুবিধা হলে তোমরা অবশ্যই বলবা, বলে দিবা কমেন্টে। আবার অনেক সময় কি ঝাপসা আছে, দেখবা যে অল্প একটু পরে যে ঝাপসাটা ক্লিয়ার হয়ে যায়। এবার তখন নিবল কি সেটা বলবো। নিবলটা কি? আচ্ছা, ৪টি বিটের গ্রুপ নিয়ে, ৮ বিটের গ্রুপ নিলে সেটা কি হয়? বাইট। আর ৪ বিট, খালি পার্থক্য এটা। ৪ বিটে গ্রুপ নিয়ে গঠিত শব্দকে নিবল বলে। ঠিক আছে? ওটার সাথে সেম করা আছে। অথবা বাইটের অর্ধেককে নিবল বলে। বাইটের অর্ধেককে নিবল বলে। তাহলে ক্যারেক্টারের অর্ধেককেও নিবল বলে। ক্লিয়ার? আচ্ছা, এবার শব্দ কি? চলো শব্দ পড়ে নিই। আচ্ছা, এই যাবত শব্দ বুঝি, কিন্তু শব্দ কাকে বলে তা জানি না। চলো আইসিটি ভাষায় শব্দ দেখি। এক বা একাধিক বিট বা বাইটের সমন্বয়কে শব্দ বলে। কি বললাম? এক এক বা একাধিক বিট বা বাইটের সমন্বয়কে কি বলে? শব্দ বলে। এবার আসো, কুমিল্লা বোর্ড 25-এর একটা বোর্ড প্রশ্ন পড়ব। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে, এটা এখানকার ব্যাখ্যা। আসল বিষয়টা হলো আমরা তোমাদের বেসিক যে বইটা আছে সেই বইটাকে ফলো করে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া হয়েছে। এজন্য সিরিয়ালটা এভাবে সাজানো হয়েছে। জানি না যে
তোমাদের কি মনে হবে? দেন আমি চাচ্ছি যে যাতে তোমরা সেন্টার পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারো, নিজের ভিতরে একটা স্কিল নিয়ে আসতে পারো, নিজের ভিতরে একটা কনফিডেন্স নিয়ে আসতে পারো। এজন্য এত সুন্দর করে শুধুমাত্র ক্যালকুলেশন নয়, একদম ক, খ, এমসিকিউ সবকিছু, ঠিক আছে? গ, ঘ সবকিছু ইনক্লুড করা হয়েছে। এজন্য একটু ভিডিওটা অনেক সময় বোরিং মনে হবে। সো বোরিং মনে করো না। দেখো খেয়াল করো। ৬ বিটের ৬ বিটের কোড ব্যাখ্যা করো। দেখো এই যে যাবতীয় যত কোড দেখছি, বিভিন্ন ধরনের বিট ব্যবহার করছে। এখানে ৬ বিটের কোড। তাহলে ৬ বিটের কোডটা কি? যেকোনো বিট। এবং ৬ বিট না থাকে, যদি ৮ বিট দেওয়া থাকে তাহলে তুমি ৮ বিট বলবা। ওকে? দেখো একটা প্রশ্ন দিয়েই তুমি সবকিছু ক্রিয়েট করতে পারবা। যে কোড পদ্ধতিতে কোনো প্রতীক, সংখ্যা বা অক্ষর, কি বলছে? যে কোড পদ্ধতিতে, যেটা কোডের, যে এই জন্য কোডটা বলবে, যে কোড পদ্ধতিতে কোনো প্রতীক, সংখ্যা বা অঙ্ককে প্রকাশ করার জন্য ৬টি বাইনারি বিট ০, ১ ব্যবহার করা হয় তাকে কি বলে? ৬ বিটের কোড বলে। যদি ৬ বিট না দিয়ে যদি ৮ বিট দিত তাহলে ওই একই কথা বলতাম। যে কোড পদ্ধতিতে কোনো প্রতীক, সংখ্যা বা অক্ষরকে প্রকাশ করার জন্য ৮ এর মানে ৬ এর জায়গায় কি লিখতাম? ৮ লিখলাম। ৮ নাম ৮ টি বিট ০, ১ ব্যবহার করা হয় তাকে ৮ বিটের কোড বলে। তাহলে ৬ বিট হলে ৬ বিটের কোড বলবো, ৮ বিট হলে ৮ বিটের কোড বলবো। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ১০ বিট হলে ১০ বিটের কোড বলবো। যেই সংখ্যা দিবে সেই সংখ্যার বিটের কোড হবে। আচ্ছা, এবার দেখো আমরা জানি n বিট কোড, n বিটের কোড দিয়ে সর্বোচ্চ 2 পাওয়ার n, কি বলেন স্যার? 2 পাওয়ার n সংখ্যক অদ্বিতীয়, এই বানান কেটে, এটা একটা ব হবে, ঠিক আছে? অদ্বিতীয় বা ইউনিক চিহ্নকে নির্দিষ্ট, তো অদ্বিতীয় আর হলো ইউনিক চিহ্নকে নির্দিষ্ট, অদ্বিতীয় বা ইউনিক চিহ্ন নির্দিষ্ট, অর্থাৎ ওই বিটতে ওরা নির্দিষ্ট করে দেওয়া হয়। এবার দেখো তোমাদের কাছে প্রশ্ন, এই প্রশ্ন আমার উত্তর লেখা হয়নি। সো এই প্রশ্নের উত্তর এখানে লিখে দিচ্ছি। এখানে কি বলছে? মোস্ট। এটা কি? মোস্ট। এম তে কি হবে? এম এর পূর্ণরূপ হলো মোস্ট, MOST মোস্ট। আর এস, এস এর পূর্ণরূপ, এস এর পূর্ণরূপ হলো সিগনিফিকেন্ট। যদি পূর্ণরূপ লিখতে চাও এভাবে লিখতে হবে না, প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর লিখতে হবে। তাই এটা মোস্ট, এমটা বড় হাতের হতে হবে, তারপরে এর সিগনিফিকেন্ট, এসটা বড় হাতের হতে হবে, সিগ সরি সিগনিফিক্যান্ট। আচ্ছা, এরপর হলো ডিতে হয় ডিজিট, ডিজিট। ওকে, লাস্টে ই হবে। আচ্ছা, এটা যদি আহ, এটার ক্ষেত্রে হবে এল, অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, ঠিক আছে? লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। দেন আমরা পরবর্তী প্রশ্ন দেবো। পরবর্তী প্রশ্ন বলছে হলো মোস্ট সিগনিফিকেন্ট কি লিখেছে? বিট। তো এটা লিখি মোস্ট সিগনিফিক্যান্ট, এবার কি হবে? বিট হবে, ঠিক আছে? তারপরে এটার ক্ষেত্রে কি হবে? লিস্ট সিগনিফিকেন্ট বিট। আশা করি বিষয়টা বুঝতে পারছো। সো এবার দেবো হলো পরবর্তী অংশে। এখানে দেখো আমরা এবার আসলাম আমরা ক্যালকুলেশনে সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর, তো আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর করা শিখবো। এখানে সংখ্যা পদ্ধতির রূপান্তরে দেখো কিছু রোড ম্যাপ দেওয়া আছে, ঠিক আছে? কিছু কি দেওয়া আছে? রোড ম্যাপ দেওয়া আছে। এই রোড ম্যাপ, আর সেই রোড ম্যাপেও নিচে নিয়ম দেওয়া আছে। দেখো খেয়াল করো, রোড ম্যাপ দেওয়া আছে, রোড ম্যাপে নিচে কি দেওয়া আছে? নিয়ম দেওয়া আছে। তো এটা শুধুমাত্র এটা জানলেই তুমি কি করবা? তুমি কি করতে পারবা? সকল ধরনের সংখ্যা পদ্ধতির রূপান্তর পারবা। দেখো এখানে খেয়াল করে, এখানে কি বলছে? এই ক্লাস, এখান থেকে ক্লাসটা আরো একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। তো পানি টানি খেয়ে নাও, পানি টানি খেলে ক্লাসটা একটু স্টপ করো, ঠিক আছে? আটকে দাও, আটকে দিয়ে তোমরা পানি খেয়ে নাও। পানি খেয়ে নিয়ে ফ্রেশ, সুন্দর ফ্রেশ হয়ে সুন্দর একটা মুড নিয়ে এই ক্লাসটা করো। এখান থেকে সুন্দর করে ক্লাস করো। একটা ক্লাস করবা, একটা ক্লাস করবা, তুমি এভরি মুভমেন্টে কি করতে পারবা? এটার উত্তর করতে পারবা, কোনো সমস্যা হবে না। দেখো প্রথমত আমরা এই যে মাঝখানে যে কেন্দ্রভূত যে সংখ্যাটা আছে না, এটাকে ধরবো। ওকে, এখানে আরেকটা কাহিনী আছে। সেটা হলো যে এই যে হেক্সা থেকে
এখান থেকে অক্টালে আসলাম, এটা তো এখন হেক্সা থেকে এই যে হেক্সাও কিন্তু এখানে যাবে, এখান থেকে এখানে আসবে। তো খেয়াল করো, বাদ পড়ে গেছে। ওকে, দেখো এই রোড ম্যাপটা দেখো যে এটা একটা ওয়ে, তুমি কোন কোন ওয়ে দিয়ে এই পথটা অতিক্রম করতে পারবা। তুমি কোথায় আছো, সে ফর এক্সাম্পল হিসেবে তুমি ডিসিমেলে আছো। এখন ডিসিমেল থেকে তুমি যদি যেতে চাও, ডিসিমেল থেকে যদি অন্য সংখ্যা পদ্ধতিতে যেতে চাও, তাহলে দেখো ডিসিমেল থেকে কোথায় যেতে পারবা, বাইনারি যেতে পারবা, ডিসিমেল থেকে কোথায় যেতে পারবা, অক্টালে যেতে পারবা, ডিসিমেল থেকে কোথায় যেতে পারবা, হেক্সা ডেসিমেলে যেতে পারবা, আবার এইগুলো থেকে আবার ডিসিমেলে ফিরেও আসতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এবার যদি তুমি যদি এখানে থাকো হেক্সাডেসিমেলে থাকো, সরি, যদি বাইনারি থাকো, বাইনারি দেখায়, বাইনারি যদি থাকো তাহলে বাইনারি থেকে কোথায় যেতে পারবা, ডিসিমেলে যেতে পারবা, বাইনারি থেকে কোথায় যেতে পারবা, হেক্সাডেসিমেলে যেতে পারবা, বাইনারি থেকে কোথায় আসতে পারবা, অক্টালে যেতে পারবা। ঠিক আছে? যে রাস্তাগুলো দেখো, তাহলে প্রত্যেকটাতে যেতে পারবা। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে তাহলে এন সংখ্যক যেইগুলো দেখো, 10, 2, 8, তারপর হলো 16, এইগুলো বেস ব্যতীত অন্য কোনো বেস, অন্য যে কোনো বেস হতে পারে 7, হতে পারে 5, অন্য যেকোনো বেস যদি n এর জায়গাতে বসানো হয়, তাহলে এই সংখ্যাটা সরাসরি বাইনারি যেতে পারবে না, সরাসরি অক্টালে যেতে পারবে না, সরাসরি হেক্সাডেসিমেলে যেতে পারবে না। এরা কি করবে, যে কোনো নন বা যে অপরিচিত মানে বেসধারী সংখ্যা যদি রূপান্তর করতে বলে, ধরো হেক্সা যদি আসতে বলে, তাহলে তোমরা কি করবে, এটা ধরো রাস্তা, এই দিয়ে আগে দশমিকে দিতে পারবে, দশমিকে দিতে হবে, দশমিক থেকে তারপরে হেক্সাতে আসতে পারবে। মানে এই সংখ্যাটাকে আগে কোথায় নিয়ে যেতে হবে, দশমিকে। এখন যদি তোমাকে অক্টালে যেতে বলে, তাহলে তুমি কি করবা, এই যে এখান থেকে দশমিকে আসতে হবে, তারপর অক্টালে যেতে হবে। তা অর্থাৎ এটা একটা মাধ্যম, এটা একটা কি মাধ্যম। এখন বিষয়টা হলো যে অক্টাল থেকে অথবা বাইনারি থেকে যদি এরকম সংখ্যাতে আসো, তাহলে কি করতে হবে, বাইনারি থেকে দশমিকে আসতে হবে, তারপরে সেখান থেকে কি করতে হবে, এরকম একটা সংখ্যাতে আসতে হবে। এটা রোড ম্যাপ, আশা করি বুঝতে পারছো। দেন আমরা কি করব, পরবর্তীতে অংশে চলে যাব। দেখো এখন বিষয়টা ওই রোড ম্যাপের ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়, এখানে বাংলাদেশের সুন্দরভাবে সেই নিয়মগুলো তোমাকে বলে দেওয়া হয়েছে। এখানে দেখো, দশমিক হতে অন্য সংখ্যা পদ্ধতিতে বেস দ্বারা, মানে অন্য সংখ্যা পদ্ধতিতে ভাগ ভাগ করে যেতে হয়। কি করে যেতে হয়, ভাগ করে যেতে হবে। কি দ্বারা ভাগ করতে হবে, বেস দ্বারা। দেখো এটা কি, দশমিক, দশমিক সংখ্যা থেকে আমি যদি এদিকে যাই, এদিকে যাই, এদিকে যাই, এদিকে যাই, তাহলে আমাকে কি করতে হবে, বেস দ্বারা ভাগ করতে হবে। কি দ্বারা ভাগ করতে হবে, বেস দ্বারা ভাগ করতে হবে। আবার গুণ করে ফিরে আসতে হবে এইগুলোর সংখ্যা থেকে, এইগুলোর সংখ্যা থেকে এখানে, 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 আবার এখান থেকে এখানে যদি আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, গুণ করে ফিরে আসতে হবে। তবে একটা জিনিস, এই দেখো, এই যে বেসটা দেওয়া আছে লাল কালি দিয়ে, এই বেস তুমি ব্যবহার করতে পারবে না, অন্য বেস ব্যবহার করতে হবে। মানে অন্য যেই সংখ্যার বেস আছে, ধরো দশমিক আর হলো বাইনারি, দশমিক থেকে বাইনারি যেতে চাচ্ছ, তাহলে কি করতে হবে, খেয়াল করো মনোযোগ সহকারে। সেটা হলো যে এবার হলো পয়েন্টের ক্ষেত্রে যদি দশমিকের যে পয়েন্ট থাকে, পয়েন্টের আগে যে নিয়ম হয়, পয়েন্টের পরে তার বিপরীত নিয়ম হবে। ডেসিমেলের ক্ষেত্রে ডেসিমেল ছাড়া অন্য, ভালো, অন্য সংখ্যার ক্ষেত্রে ডেসিমেল ছাড়া অন্য পদ্ধতির রূপান্তর বিট দ্বারা করতে হয়, তারও ডেসিমেল নাই, এটা নাই। ধরো এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে ধরো এখানে যাচ্ছে, অথবা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, যেখানে কি দশমিক আছে, দশমিক না থাকলে সেখানে বিট কাজ করতে হবে। হেক্সার ক্ষেত্রে 4 বিট আর অক্টালের ক্ষেত্রে 8 বিটে কাজ করতে হবে। সো আশা করি এইটুকু অংশ বুঝতে পারছো। আমরা চলে যাবো হলো মেইন অঙ্কেতে চলে যাব। তো এখানে প্রথমে 1 নাম্বার টাইপের যে রূপান্তর আছে সেই রূপান্তরগুলো করব। ঠিক আছে? রূপান্তরের যে 1 নাম্বার টাইপ আছে সে ক্যালকুলেশনটা আমরা করবো ইনশা আল্লাহ।